লেখা কি বোঝা যায়? অসুবিধা আমরা কি হয় পুরো ক্লাসরুমে আমাকে দেখতে সুন্দর লাগতেছে, এটাই থাকবে এটাই থাকবে। এই হয়েছে, সবাই থামেন, লেখেন। বহুত গল্প করছেন। আমি অনলাইন ক্লাস বলতে পারবো না। আজকের টপিকসটা খুব বেশি বড় টপিকস না, খুব সিম্পল টপিকস। আমরা অনলি 8 থেকে 10টা অঙ্ক করব, কারণ আমাদের কয়েকটা নিয়ম, আমরা নিয়মটা ভালো করে শিখবো, তার আগে বেসিকটা শিখবো। আমি একটা একটা ছোট সেগমেন্ট বোঝাবো, সেগমেন্টে কিছু কিছু জিনিস লেখার আছে, আপনারা লিখে নেবেন। আমি কোনো কথা রিপিট করব না, যেহেতু ক্লাসের রেকর্ডটা থাকবে, আমি কোনো কথা রিপিট করব না। আর বেশি কথা বললে রোজা লেগে যাবে, এই জন্য সিলাসিলিও করতে পারবো না। আপনাদের কমেন্টস করছি কোন প্রকার। তো অসমতা অধ্যায়ের প্রথমে যে জিনিসটা আমরা জানবো, অসমতা অধ্যায়ের প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অসমতার চিহ্ন। চিহ্ন হচ্ছে দুইটা, চিহ্ন হচ্ছে দুইটা। দেখেন, অসমতার চিহ্ন দুইটা। একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। অসমতার চিহ্ন দুইটা, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। এইটার নাম হচ্ছে গ্রেটার দেন, আর এইটার নাম হচ্ছে লেস দেন। গ্রেটার দেন, লেস দেন। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, ঠিক আছে? তো আমরা কোনটাকে গ্রেটার দেন বলবো এবং কোনটাকে লেস দেন বলবো, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমরা এইটাকে বলছি গ্রেটার দেন আর এইটাকে বলছি লেস দেন। এর একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু লিখি, আমরা যে লিখি, যে আমি যে লিখলাম, আমি কিন্তু লেখার সময় বাম দিক থেকে ডান দিকে গেলাম। আমাদের লেখার প্যাটার্নটা কি? বাম দিক থেকে ডান দিক। তাহলে বাম দিক থেকে ডান দিকে যদি আমরা লিখি, তো যেটা হবে, আমি যে এইভাবে লিখি 10 আর এটা 8, তাহলে আমরা লেখাটা সাধারণত এদিক থেকে শুরু করবো, মানে 10 থেকে 8 এর দিকে যাবো, 8 থেকে 10 এর দিকে আসবো না। এখন এই 10 আর 8 এর মধ্যে 10টা বড়, আমরা এই চিহ্নটা এদিকে দিব, অর্থাৎ বড় দিকটা বড় দিকে থাকে, ছোট দিকটা ছোট সংখ্যার দিকে থাকে। তো এখন যদি আমি বলি 10 বড় 8 ছোট, এটাকে যদি আমি উচ্চারণ করতে যাই, তাহলে আমি কি বলবো? 10 গ্রেটার দেন 8, মানে আমি বাম পাশ থেকে আস্তে আস্তে সামনের দিকে যাব, যেটা আমার নিয়ম। আর আমি যদি এখানে 8 লিখি, এখানে 10 লিখি, তাহলে 10 বড় 8 ছোট। এবার আমি আবার এখান থেকে উচ্চারণ করতে করতে আস্তে আস্তে ডান দিকে যাব, তাহলে এবার আমার উচ্চারণটা কি হবে? 8 লেস দেন 10। তো আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি, বাম থেকে ডানে উচ্চারণ করি, তাহলে এটার উচ্চারণে এটার নামটা কি আসে দেখেন, 10 গ্রেটার দেন 8। সো এই চিহ্নটাকে আমরা বলছি গ্রেটার দেন। আর এটাকে যদি আমরা সঠিকভাবে বাম থেকে ডানে উচ্চারণ করে আসি, তাহলে 8 লেস দেন 10। তার মানে আমাদের উচ্চারণটা সবসময় করতে হবে বাম পাশ থেকে ডান পাশ, তাহলে যে চিহ্নটা থাকবে তার সঠিক নামটা বের করে আসবে, ঠিক আছে? যদিও আমরা দুই ভাবেই উচ্চারণ করি,
10 is greater than 8, 8 less than 10. তো এই পাশ থেকে যখন দেখবেন তখন এটা লেস দেন, এই পাশ থেকে যখন দেখবেন তখন গ্রেটার দেন। আমাদের মনে রাখার সহজ কৌশলটা হচ্ছে বড় সাইডটা হচ্ছে গ্রেটার দেন, মানে বড় চিহ্নর দিকে, মানে বড় সংখ্যার দিকে, আর ছোট দিকটা হচ্ছে ছোট সংখ্যার দিকে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। আচ্ছা, তাহলে অসমতার চিহ্ন দুইটি, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন এটা আমরা বুঝলাম। আমরা দুই ভাবে উচ্চারণ করতে পারি, কিন্তু নরমালি উচ্চারণের প্রসেস অনুসারে এইটা গ্রেটার দেন, এইটা লেস। যেমন আমাদের এইভাবে আসে যে 8 is less than x is less than 12, তার মানে 8 ছোট, তার থেকে বড় x, তার থেকে বড় হচ্ছে 12। তাহলে আমরা এইভাবে বাম থেকে ডানে উচ্চারণ করি। সাধারণত আমরা এইভাবে উচ্চারণ করি না যে 12 is greater than x is greater than 8। আমরা এই পাশ থেকে উচ্চারণ করি না, আমরা বাম পাশ থেকে ডান পাশে উচ্চারণ করি। আমরা সাধারণত যে সাইড থেকে লিখি সেই সাইড থেকে উচ্চারণ করি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রথম পড়া। আমি ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি, ফার্মগেটে, অসুবিধা নেই। আমি ক্লাস শেষে আপনাদের পুরো পিডিএফটা দিয়ে দিই। আচ্ছা, তো ব্যাপারটা একটু বোঝেন, একটু সংখ্যা রেখা দিয়ে বোঝেন। মানে আমাদের মেইন সমস্যাটা কোথায় হয় অসুবিধায় জানেন? অঙ্কের সমাধানটা সহজ, কিন্তু সেটাকে যখন আমরা অ্যান্সার লিখতে চাই তখন অ্যান্সার লিখতে গিয়ে আমাদের প্রবলেম হয়। আমরা সংখ্যা রেখা জিনিসটা বুঝি না, যে মানটা কিভাবে কাজ করছে। তো এই সংখ্যা রেখাটা আমরা বুঝবো, অ্যান্সার লেখার প্যাটার্নটা আমরা বুঝবো, আমরা এইগুলো আগে বুঝে নেব। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এখানে একটা সংখ্যা রেখা আঁকাই, এটা হচ্ছে তার মধ্যবিন্দু 0। এখন এই 0 বিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আস্তে আস্তে মানটা বড় হবে। ঠিক আছে, আস্তে আস্তে মানটা বড় হবে। আর আমরা যদি 0 থেকে বাম দিকে যাই তাহলে মানটা আস্তে আস্তে ছোট হবে। তাহলে বড় হলে কিভাবে হবে? এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6 এভাবে যেতে যেতে এই যে সব থেকে বড় যে মানটা হবে সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি, অসীম। অসীম প্লাসের দিক দিয়ে অসীম। আর 0 থেকে যখন কমতে থাকবে তখন মান হবে -1, -2, -3, এভাবে কমতে 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 এই পয়েন্টে, সবার শেষ পয়েন্টে এসে এটার মান হবে -ইনফিনিটি। তার মানে অসমতা রেখায় কোনো মান থেকে, যে কোনো একটা মান থেকে যখন আমরা ডানের দিকে যাব আমাদের মানটা বৃদ্ধি পাবে, যখন আমরা বাম দিকে যাব তখন আমাদের মানটা হ্রাস পাবে। হ্যাঁ, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে। আচ্ছা, এখন এই যে একটা অসমতার সমাধান বের হবে x, অসমতার সমাধান হচ্ছে x, এই সমাধানটার একটা লিমিট আছে, মানে লিমিটের মধ্যে সে থাকবে, লিমিটের বাইরে সে থাকবে। সেটা কেমন? সব থেকে ছোট সংখ্যাটা কত? -ইনফিনিটি। এই x এর সমাধানটা অবশ্যই -ইনফিনিটির থেকে বড় হবে। কখনোই x এর সমাধানটা -ইনফিনিটি হবে না, -ইনফিনিটির থেকে বড়। আর এই x এর সমাধানটা +ইনফিনিটির থেকে ছোট হবে। -ইনফিনিটির থেকে বড় হবে, +ইনফিনিটির থেকে ছোট হবে। এর মাঝখানে, অর্থাৎ এটা যদি আমরা -ইনফিনিটি ধরি আর এটাকে যদি আমরা +ইনফিনিটি ধরি, x এর সমাধানটা এর মাঝখানে যে কোনো জায়গায় অবস্থান করবে। কিন্তু কখনোই x এর সমাধানটা -ইনফিনিটির সমান হবে না আর +ইনফিনিটির সমান হবে না। +ইনফিনিটি সব থেকে বড়, তার থেকে ছোট হবে। -ইনফিনিটি সব থেকে ছোট, তার থেকে একটু x এর সমাধানটা বড় হবে। এর থেকে একটু বড়, এর থেকে একটু ছোট। দেখেন এখানেও আমি যে লিমিটটা প্রকাশ করেছি সেটা কিন্তু বাম থেকে ডান, বাম থেকে ডান। আর বাম থেকে যখন ডানে আপনি প্রকাশ করবেন, আমরা যদি সংখ্যা রেখার দিকে তাকাই, বাম দিকের সংখ্যাগুলো ছোট হবে, সাধারণত বাম দিকের সংখ্যাগুলো ছোট হবে। আর আস্তে আস্তে আমরা যখন ডান দিকে যাব, আমরা জানি ডান দিকে গেলে মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অনেক বড় হবে। তাহলে আমাদের অসমতার একটা অ্যান্সার
বা সমাধান প্রকাশের নিয়মটা হচ্ছে আমরা বাম থেকে ডানে প্রকাশ করব আর ছোট থেকে বড়র দিকে যাব। সাধারণত আমরা একটা সমাধানকে এইভাবে প্রকাশ করার চেষ্টা করব। হ্যাঁ, মাইনাস বা ছোট মান থেকে শুরু করব আর প্লাস ইনফিনিটি বা বড় মান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে অসমতার লিমিট। আচ্ছা, এখন এখন অসমতার এই যে সমাধানগুলো আসবে, এই এই সমাধানগুলোর অ্যান্সার প্যাটার্ন, লেখার প্যাটার্ন, এই যে আমি যেমন এখানে লিখছি, এই অ্যান্সার প্যাটার্নটার কারণে আমরা অনেক সময় হয়ে যাওয়া অঙ্ক, একদম সমাধান হয়ে গেছে সেই অঙ্কের সঠিক উত্তরটা বলতে পারি। কারণ অসমতার অঙ্কগুলোর অ্যান্সার গুলো তিন ভাবে প্রকাশ করা যায়। তিন ভাবে প্রকাশ করা যায়। তো তিন ভাবে প্রকাশের মধ্যে দেখা গেল আমি একটা সমাধান শিখে রাখছি, বাকি দুইটা শিখে নিই। বাকি দুইটা যখন দেয় তখন আমার হওয়া অঙ্ক কিন্তু আমি অপশনে অ্যান্সার খুঁজে পাই। তো আমি সবার আগে আপনাদেরকে সমাধানের অ্যান্সার বের করা শেখাবো, কারণ অ্যান্সার বের করতে পারলে আপনি সমাধান করতে পারবেন। সমাধান সবসময় আপনারা পারবেন, সহজ। অসমতার সমাধান সবসময় সহজ, কিন্তু অ্যান্সার প্যাটার্নটা ভিন্ন ভিন্ন হয়। তো আমি অ্যান্সার প্যাটার্নটা আগে শিখাবো, তারপরে আপনাদেরকে অঙ্ক শেখাবো। তার আগে আপনারা দুইটা নোট নিন, সবাই খাতায় লেখেন। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা লেখেন। 1 নম্বর নোট লেখেন, এটা হচ্ছে চিহ্ন পরিবর্তনের নোট। মানে আপনারা এই যে অনেকেই বলছেন না যে স্যার আমরা অসমতা অঙ্ক দেখলে অনেক ভয় করি বা অঙ্ক কঠিন মনে হয়, স্যার এত পেঁচানো অঙ্ক। আসলে পেঁচানোর কিছু নেই। হ্যাঁ, এখানে দুইটা ব্যাপার কঠিন। একটা হচ্ছে অসমতা চিহ্নের সাথে সমতা চিহ্ন আসলে এটা কিভাবে কাজ করে, মানে অসমতার ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হয়, এটা একটা শিখতে হবে। আর হচ্ছে মাঝে মাঝে যেটা হয় অঙ্কের ভিতরে, গ্রেটার দেন আছে, পরের লাইনে গ্রেটার দেন আছে, হুট করে তার পরের লাইনে লেস দেন হয়ে যায় চিহ্নটা, হঠাৎ করে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তা আমরা আসলে বুঝতে পারি না যে চিহ্নটা কেন পরিবর্তন হলো, কেন গ্রেটার দেনটা লেস দেন করলাম, কেন লেস দেনটাকে গ্রেটার দেন করলাম। অঙ্কের মাঝে এক লাইন দুই লাইন, তৃতীয় লাইনে এসে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি চিহ্ন পরিবর্তনের নিয়মটাকে একটু ভালোভাবে শিখতে পারি, বা আমরা যদি নিয়মটা জেনে যাই যে কেন আসলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের জন্য মানে এই ব্যাপারটা কঠিন মনে হবে। তো আমরা একটু নোটটা লিখি, সবাই লেখেন। সবাই এখানে লেখেন নোট 1। অসমতা চিহ্নের উভয় পাশে লেখেন, অসমতা চিহ্নের উভয় পাশে, অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা, মাইনাস দ্বারা মানে হচ্ছে -1 দ্বারা, -2 দ্বারা, -3 দ্বারা, এরকম মাইনাস কোন সংখ্যা দ্বারা। মেইন কথা হচ্ছে মাইনাস দ্বারা। অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা, অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে, গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্নের পরিবর্তন হয়। অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্নের পরিবর্তন হয়। দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের। ধরেন আমরা প্রথমে যে লিখছিলাম 10 is greater than 8। আমরা জানি 10 আর 8 এর মধ্যে 10টা বড়, দেখেন বড় দিকটা 10 এর দিকে আছে আর ছোট অংশটা 8 এর দিকে আছে। এখন আমি যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা হবে -10, এটা হবে -8। এই যে উভয় পক্ষকে যখন আমি মাইনাস দ্বারা গুণ করব, এবার
আগের লাইনে 10 বড় ছিল, 8 ছোট ছিল। এখন -10 বড় না -8 বড়? আমরা জানি মাইনাসের দিক থেকে সংখ্যাটা ছোট থাকলে সেটা বড় হয়। তাহলে এবার -8 বড়, চিহ্নটা আমরা দিব এইভাবে, মানে যেটা বড় সেটার দিকে বড় দিকটা থাকবে, যেটা ছোট তার দিকে ছোট দিকটা থাকবে। তাহলে এবার দেখেন, যখন আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। তাহলে যখন আমরা অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব অথবা ভাগ করব, তখন আমরা চিহ্নটাকে পরিবর্তন করে নেব, উভয় পক্ষকে গুণ করব। আচ্ছা, এবার 2 নাম্বার নোট লেখা। অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থান বিনিময় করলে অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থান বিনিময় করলে বা ব্যস্তকরণ করলে অসমতা চিহ্নের পরিবর্তন হয়। হর ও লবের স্থান বিনিময়কে আমরা বলি অঙ্কের ভাষায় ব্যস্তকরণ করলে আমরা চিহ্নটা পরিবর্তন করব। অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থান বিনিময় করলে বা ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়। কিরকম দেখেন, ধরেন আমরা যদি বলি 10 is greater than 8, তাই না? আসলে এখানে 10 এর নিচে কত আছে? 1। এখানে 8 এর নিচে আছে 1, তাই না? থাকে না এরকম? কোনো কিছু না থাকলে নিচে 1 থাকে। এখন যদি আমি এখানে 10/1 এর হরলবের স্থানটাকে বিনিময় করি, যেটাকে অঙ্কের ভাষায় বলা হয় ব্যস্তকরণ, তখন এটা হয়ে যাবে 1/10। আর এখানে হরলবের স্থান বিনিময় করলে হবে 1/8। আগের লাইনে 10 বড় ছিল, 8 ছোট ছিল। যখন আমি হরলবের স্থানটাকে বিনিময় করলাম বা ব্যস্তকরণ করলাম উভয় পাশে, এবার 10 ভাগের 1 ভাগ বড় নাকি 8 ভাগের 1 ভাগ বড়? তাহলে আপনি বলবেন স্যার 8 ভাগের 1 ভাগ বড়। যেহেতু 8 ভাগের 1 ভাগ বড়, তার মানে আমরা চিহ্নটা এবার এই পাশে। তাহলে কি হলো? অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থান বিনিময় করবে, অর্থাৎ হরলবের স্থানটা জায়গা পরিবর্তন করবে বা ব্যস্তকরণ করবে, এই যে অসমতা চিহ্ন সেটা পরিবর্তন। আমাদের যখন অসমতার অঙ্ক আমরা সমাধান করব, তখন এই উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণভাগ করলে এরকম সিচুয়েশনে চিহ্নটা পরিবর্তন করব, আর হর ও লবের স্থান বিনিময় করলে আমরা চিহ্ন পরিবর্তন করব। এই দুইটা কারণে আমরা চিহ্ন পরিবর্তন করব, এছাড়া কোনো কারণে আমরা চিহ্ন পরিবর্তন করব না। চিহ্ন পরিবর্তনের নিয়মটা বুঝতে হবে, আর এখানে অসমতার লিমিটটা বুঝতে হবে। লিমিট বোঝারও একটা প্রয়োজন আছে সমাধান, ঠিক আছে? তাহলে মাইনাস দ্বারা গুণভাগ করব, আর হচ্ছে হরলবের স্থান পরিবর্তন। আপনাকে বলা হলো, আপনার হয়তো অঙ্কের সমাধান আসলো x is greater than 3, আচ্ছা x is greater than -3 আর x less than 5। আপনি একটা অঙ্ক করলেন, তার সমাধান আসলো x is greater than -3, x is less than 5। আচ্ছা, আরেকটা সমাধান আসলো x is less than -3,
আর x is greater than 5। সমাধান কিভাবে আসবে এটা আমরা একটু পরে শিখবো, কিন্তু সমাধান আসার পরে অ্যান্সারটা কিভাবে লিখতে হয় আমরা প্রথমে সেটা আগে শিখবো। যে অ্যান্সার লেখার প্যাটার্ন যদি আমরা সবগুলো শিখে ফেলি তাহলে যে কোনো অঙ্ক দেখলে আমাদের আর ভয় আসবে না, যে কোনো অ্যান্সার দেখলেও আমাদের আর ভয় আসবে না। ঠিক আছে, তো খেয়াল করেন এখানে এইটা একটা সমাধান আর এইটা একটা সমাধান। সাধারণত অসমতার এরকম দুই রকমের সমাধান আসে। আমরা কি করব, যখন এরকম একটা সমাধান পেয়ে যাব, সমাধান আমরা পেয়ে গেলাম, তখন আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো। এটা 0, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস। আচ্ছা, এবার এটা বলছে -3, তাহলে এখানে 0, এটা 1 2 3, এটা হচ্ছে -3 এই অংশ। আর এটা হচ্ছে 5, 1 2 3 4 5, এইটা হচ্ছে 5। তাহলে এটা যদি 0 হয়, এটা -3, এটা 5, মোটামুটি হাতের আন্দাজে এক ধরা একটু গ্যাপ করবে। এটা 0 থেকে -3, মাইনাস হলে সাধারণত মাইনাস মানে কি 0 থেকে ছোট, ছোট হলে সে বাম দিকে যাবে। আর +5 হচ্ছে 0 থেকে বড়, সে 0 থেকে ডান দিকে। এখন আমার এই মানটা কি বলছে, আমার এই মানটা বলছে x বড় -3 ছোট, তার মানে x এর মানটা -3 থেকে বড়। তাহলে -3 থেকে বড় মানে যে মান থেকে বড় হবে সেখান থেকে ডান দিকে যাবে। এভাবে ডান দিকে আপনি একটু এটাকে বড় করবেন, মোটা করবেন। আপনাদের তো কলম থাকবে, কলম দিয়ে মোটা করবেন। আরেকটা মান বলছে x এর মান ছোট 5 বড়, তার মানে 5 এর থেকে x ছোট, 5 এর থেকে x ছোট। তাহলে 5 এর থেকে ছোট মানে বাম দিকে যাবে, ছোট হলে বাম দিকে যাবে, বড় হলে ডান। তাহলে x is greater than -3 আর x less than 5, এইটা সংখ্যা রেখাটা এরকম দেখাবে। ঠিক আছে, এবার আমরা এই অংশটা দেখব। এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এইটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এইটা হচ্ছে 0। তাহলে সেম, এইটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5। এবার সংখ্যা রেখায় যদি আমরা মানটা বসাই তাহলে এবার কেমন হবে খেয়াল করেন। x এর মানটা -3 থেকে ছোট, -3 বড় x ছোট, তার মানে x এর মানটা -3 থেকে ছোট। তাহলে -3 থেকে যদি ছোট হয়, ছোট হলে বাম পাশে যাবে, ছোট হলে বাম পাশে যাবে। এবার আর এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মানটা 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় হলে সে ডান দিকে যাবে, বড় মানে ডান দিকে, ছোট মানে বাম দিকে। তাহলে দেখেন এই সমাধানে আমরা যেরকম সংখ্যা রেখা পাচ্ছি, এই সমাধানে আমরা সেরকম সংখ্যা রেখা পাচ্ছি। আমরা দুটো ভিন্ন ভিন্ন সংখ্যা রেখা পাচ্ছি এবং এর কারণে আমাদের অঙ্কের অ্যান্সারটাও ভিন্ন। কেমন হবে দেখেন, যদি যদি আপনি দেখেন যে যে দুইটা সংখ্যা দিয়ে আমাদের সমাধান, x এর সমাধানটা ওই দুইটা মানের মাঝখানে, যে দুইটা সংখ্যা আমরা পাচ্ছি সমাধানে, x এর মানটা যদি ওই দুইটার মাঝখানে থাকে, এই যে -3 আর 5 এর মাঝখানে x এর মান, তাহলে এই সমাধান আর এই সমাধানের মাঝে লিখতে হবে এবং। তার মানে x is greater than -3 এবং x less than 5। আর যদি এরকম দেখেন যে ওই দুইটা মানের মাঝখানে x এর মান নাই, দুই পাশে মান, x এর সমাধানটা আমরা কি পাচ্ছি, এই দুইটা মানের দুই পাশে, মাঝখানে টুকুই ফাঁকা, তখন এই দুইটা সমাধানের মাঝে লিখতে হবে অথবা। তার মানে অ্যান্সারের প্রথম কনফিউশনটা কোথায়, যে যে দুইটা সমাধান আমরা পাবো, যে দুইটা সমাধান আমরা পাবো সেই দুইটা সমাধানের মাঝখানে এবং লিখবো নাকি অথবা লিখবো।
সঠিকভাবে লিখতে হবে। আপনি যদি এবং এর জায়গায় অথবা দেন তাহলে অ্যান্সার ভুল, আপনি যদি অথবার জায়গায় এবং দেন তাহলে অ্যান্সার। তাহলে আমরা অথবা এবং কিভাবে চুজ করব? আমাদের সংখ্যা রেখায় যদি দুইটা মানের মাঝখানে এক্স এর মান থাকে তাহলে আমরা লিখবো এবং, আর যদি দুইটা মানের দুই পাশে এক্স এর মান থাকে মাঝখানে টুকু ফাঁকা থাকে তাহলে লিখবো অথবা। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম প্যাটার্ন, এটা হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন। এবার দ্বিতীয় প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্ন বলতে সবগুলো প্যাটার্নই আমরা সংখ্যা রেখা থেকেই নিব। প্রথম প্যাটার্নে আমরা কি শিখলাম? এবং লিখবো নাকি অথবা লিখবো অ্যান্সার, এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড যে প্যাটার্নে আমরা অ্যান্সারটা লিখবো সেটা হচ্ছে ছোট থেকে বড়। আমরা শিখলাম না যে আমাদের লেখার প্যাটার্নটা কেমন? বাম থেকে ডানের দিকে যাব, ছোট থেকে বড়র দিকে যাব। তাহলে বাম থেকে ডান মানে দেখেন আমি এক্স এর মান খুঁজবো বাম দিক থেকে, আমি মাইনাস ইনফিনিটিতে এক্স এর মান পাচ্ছি না, আগে আসবো। কোথায় এসে আমরা এক্স এর মানটা পাবো? -3। এক্স এর মানটা ঠিক এই -3 থেকে বড়। তারপরে প্রথমে এসে এক্স এর সমাধানের জন্য প্রথমে আমি সংখ্যাটা পেলাম -3। এর থেকে বড় মানগুলো হচ্ছে এক্স, এই সবগুলো মান হচ্ছে এক্স, -3 থেকে শুরু করে 5 পর্যন্ত সব মানগুলো এক্স, যেহেতু এখানের মধ্যে আমরা এক্স পাচ্ছি। এবং তার থেকে বড় হচ্ছে +5। এই যে দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমাকে ছোট থেকে বড়, প্রথমে -3 পরের মানগুলো এগুলো হচ্ছে এক্স এর মান, আর বড় মানটা হচ্ছে +5, এরপরে আর এক্স এর মান নেই। তাহলে এক্স এর সমাধানটা কেমন? -3 থেকে বড়, +5 থেকে ছোট। এই যে ছোট থেকে বড় আকারে, বাম থেকে ডান আকারে, ছোট থেকে বড় আকারে আমরা সেকেন্ড প্যাটার্নের অ্যান্সারটা লিখব। যেমন এখানে খেয়াল করেন, এখানে আমরা -3 থেকে ছোট যখন যাচ্ছি একদম -ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। -3 থেকে ছোট মানে কি? -4, -5, -6 এরকম চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। আর 5 এর থেকে বড় মানে কি? 6, 7, 8, 9, 10 এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা এক্স এর মানে যদি ছোট থেকে বড় মান নিতে থাকি তাহলে কিভাবে পাবো? দেখেন, সব থেকে ছোট মানটা পাবো প্রথমে -ইনফিনিটি সমান তো আর এক্স এর মান হবে না। এক্স এর লিমিট বোঝানোর সময় কি বুঝাইছি? এক্স কখনো -ইনফিনিটি সমান হবে। তার মানে এক্স এর মানটা -ইনফিনিটি থেকে বড়। দেখেন -ইনফিনিটি পরে এগুলো সব হচ্ছে এক্স এর মান, এগুলো সব এক্স এর মান। এক্স এর মান হতে হতে বড় মানটা কত? -3। তার মানে এক্স এর সমাধানটা এই অংশের জন্য -ইনফিনিটি থেকে বড় কিন্তু -3 থেকে ছোট। আচ্ছা, মাঝে আবার এক্স এর মান নেই, তাহলে বসবে অথবা। মাঝে যেহেতু এক্স এর মান নেই সেহেতু বসবে অথবা। আবার একটা এক্স এর মান আছে, কিভাবে? ছোট মানটা হচ্ছে 5, তার থেকে এক্স এর মানগুলো বড়, আর সব থেকে বড় হচ্ছে +। তাহলে এখানে যেহেতু আমরা একটা অংশে এক্স এর মান পাচ্ছি, এখানে একবার আমরা এরকম পাবো, কিন্তু এখানে এই অংশ আবার এই অংশ, দুই অংশে আমরা এক্স এর মান পাচ্ছি, সুতরাং এখানে আমরা দুই ভাবে সমাধান পাবো, এইটা অথবা এইটা। আমাদের সমাধানের অঙ্ক, নরমাল সমাধান, সমীকরণের অঙ্ক আসে না অনেক সময় এক্স এর মান +2 অথবা এক্স এর মান -3। ঠিক সেরকম অসমতার সমাধানটা এরকম যে এক্স এর সমাধান হচ্ছে -ইনফিনিটি থেকে বড়, -3 থেকে ছোট, অথবা 5 এর থেকে বড়, 5 ইনফিনিটি থেকে ছোট। প্রথমে আমরা কনফিউশন ক্লিয়ার করলাম, কখন আমরা এবং লিখবো, কখন আমরা অথবা লিখবো। সেকেন্ড অংশে এসে আমরা ক্লিয়ার করলাম
যে ছোট থেকে বড় আকারে যদি অ্যান্সার লিখি তাহলে অ্যান্সারটা কেমন হবে। ঠিক আছে, এবার হচ্ছে তৃতীয় প্যাটার্ন। তৃতীয় প্যাটার্ন মানে 3 নাম্বার প্যাটার্নে আমরা কিভাবে অ্যান্সার লিখব। ঠিক আছে, তাহলে 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে আসলে সমাধান সেট। কি লিখবো? সমাধান সেট। সেটের আকারে যখন প্রকাশ করব, সেট সমাধান সেট আকারে যখন প্রকাশ করব, তখন প্রকাশটা খুব মজার। কিরকম? এই যে পুরো মানটার মধ্যে এক্স এর সবথেকে নিম্ন সীমা কোনটা? -3। তাহলে সেই -3 লিখতে হবে। নিম্ন সীমা, এক্স এর সমাধানের নিম্ন সীমা -3। মাঝের মানগুলো তো এক্স, এই মাঝের মানগুলো তো এক্স, তার জন্য লিখবেন কমা। এখানে এক্স লিখবেন না, এখানে লিখবেন কমা। আর বড় লিমিটটা কত? 5। তাহলে ছোট লিমিট থেকে বড় লিমিট, মানে লিমিটটা শুধু সেটের ক্ষেত্রে লিখবেন যে ছোট মান -3, বড় মান 5। এরপরে দিবেন ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ছোট মান আর বড় মান লিখবেন। তাহলে এই অংশ যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে আমাদের ছোট মানটা হচ্ছে -∞, মাঝের মানগুলো x, তার জন্য কমা, বড় মানটা হচ্ছে -3। এই যে এভাবে ছোট মান আর বড় মান দিয়ে সেটটা প্রকাশ করতে। এখন এটা যদি অথবা হয়, সেটের ক্ষেত্রে অথবা মানে হচ্ছে ইউনিয়ন। সেটের ক্ষেত্রে অথবা মানে হচ্ছে ইউনিয়ন। যারা সেটের ক্লাসটা আপনাদের ওপেন ফ্রি ক্লাস ছিল, যারা করেছেন তারা এটা জানেন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন। আর যারা জানেন না, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার সেটের একটা ক্লাস করব, তো সেখানে বাকি সবাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অথবা মানে কি? অথবা মানে হচ্ছে ইউনিয়ন। আর এখানে আবার ছোট বড় প্রকাশ করব। তাহলে ছোট মানটা হচ্ছে 5 আর বড় মানটা হচ্ছে +∞। দেখো, তাহলে এই অ্যানসারটাকে আমরা সেটের সাহায্যে কিভাবে লিখব? -3, x এর জন্য কমা, বড় মানটা হচ্ছে 5। আর এই মানটা যেহেতু দুইটা মান, এই মানটাকে আমরা লিখব -∞, -3। এই মানটাকে আমরা লিখব 5, +∞, আর মাঝে অথবার জন্য দিব ইউনিয়ন। এইভাবে আমরা অ্যানসারের 3টা প্যাটার্ন লিখব। এখানে ছোট্ট একটা শেখার বিষয় আছে, সেটা হচ্ছে এটা কোন চিহ্ন? এটা হচ্ছে অসমতা চিহ্ন। তো যখন অঙ্কে শুধু অসমতা চিহ্ন থাকবে, শুধু অসমতা চিহ্ন থাকবে, তখন এই যে সেটের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। এটা শুধু অসমতা, শুধু অসমতা, শুধু অসমতা, শুধু অসমতা, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। যদি এরকম হতো, এই অ্যানসারটা এরকম থাকতো যে x is greater than -3 এবং x less than equal 5, সে যদি এরকম অ্যানসার থাকতো, এই যে লেস দেন এর সাথে ইকুয়াল চিহ্নটা থাকতো, যদি থাকে, যদি, তাহলে কি করতে হবে? এটা -3 লিখে এর সাথে যেহেতু কোনো ইকুয়াল নাই, এটা যেহেতু শুধু অসমতা চিহ্ন, শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, কমা দিয়ে এবার লিখবো হচ্ছে 5। এবার অসমতা চিহ্নের সাথে যদি সমতা থাকে, অসমতা চিহ্নের সাথে যদি সমতা থাকে, তাহলে ওই সংখ্যার সাথে থার্ড ব্র্যাকেট। তার মানে অসমতার অঙ্কে যদি শুধু অসমতা চিহ্ন থাকে, তাহলে সেটের প্রকাশের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। অসমতার অঙ্কে যদি অসমতার সাথে সমতা চিহ্ন থাকে, তাহলে সেটার পরিবর্তে আসবে থার্ড ব্র্যাকেট। শুধু অসমতা হলে ফার্স্ট ব্র্যাকেট, আর অসমতার সাথে সমতা থাকলে থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের 3টা অ্যান্সার প্যাটার্ন। একটা হচ্ছে এবং হবে নাকি অথবা হবে, এইটা একটা প্রকাশ হচ্ছে ছোট থেকে বড় আকারে প্রকাশ করলে কিভাবে প্রকাশ হয়, এইটা
আর একটা হচ্ছে সেটের সাহায্যে। ছোট বড় ছোট বড় ছোট বড় মাঝখানে অথবার জন্য ইউনিয়ন। সবাই একটু দেখে নেন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। শুধু একটা প্রশ্নই নেওয়া হবে না, সেটা হচ্ছে স্যার আবার বলেন, আবার বলতে পারবেন। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমরা বেসিকের এই কয়েকটা জিনিস শিখলে দেখবেন আমরা এখন সব অঙ্ক করতে পারবো। অঙ্ক করা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমাদের যে আমরা মানে অ্যান্সারটা ঠিক মতো লিখতে পারছি, কারণ অ্যান্সারেই কিন্তু অসংখ্যার ভুলটা বেশি। আর অঙ্ক করতে গেলে যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন। কখন চিহ্ন পরিবর্তন হয় সেটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, যে উভয় পক্ষে যখন আমরা মাইনাস দেওয়া পরিবর্তন, কখন চিহ্ন পরিবর্তন হয় সেটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, যে উভয় পক্ষে যখন আমরা মাইনাস দ্বারা গুণ ভাগ করবো চিহ্নটা পরিবর্তন হবে, আর যখন আমরা হরলাভের স্থান বিনিময় করব তখন চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে, এবার আসেন আমরা চারটা প্যাটার্ন শিখব। আমরা চারটা প্যাটার্ন শিখব। প্রথম প্যাটার্নটা হচ্ছে cos x minus 3 মডুলাস লেস দেন 9। মানে যখন কোনো অঙ্ক মডুলাসে দেওয়া থাকবে, পরম মানের সাহায্যে প্রকাশ করা থাকবে, ঠিক আছে, যখন কোনো অঙ্কে পরম মান দিয়ে প্রকাশ করা থাকবে বা মডুলাস দিয়ে প্রকাশ করা থাকবে, তখন সে অঙ্কে বলবে সমাধান কর। অর্থাৎ মডুলাসটা ভেঙে আপনাকে সাধারণ সমাধানে আসতে হবে। করেন এই যে মোবাইল টেপা থেকে বন্ধ থাকে, অথবা ল্যাপটপে ক্লাস করলে ল্যাপটপ টেপা টেপি থেকে বন্ধ থাকে। আছেন, ক্লাসটা যখন শেষ হবে আপনাদের 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিডিওটা থাকবে। আগে ঠান্ডা মাথায় আমার সাথে বোঝেন, প্রত্যেকটা কথা যা বলছি সেটাই ফাইন। এটা কেন ওটা কেন এটা পরে প্রশ্ন, এগুলো প্রশ্ন একটাও থাকবে না। আমরা কিন্তু দেখছেন শেষের কাজ আগে করছি, আগে আমরা উত্তর বানানো শিখছি, এখন কিন্তু প্রশ্ন দেখিই নাই। সো আমাদের কাছে একটু অসঙ্গতি থাকবে। অ্যান্সার লেখা কেন শিখলাম, কেন পরে অঙ্ক করছি এটা একটু পরে বুঝবেন, একটু সময় দেন, ঠান্ডা। এত লেখার সময় পান কই থেকে? কমেন্টসে এত লেখার সময় কই থেকে পান? রোজা রমজানের দিন বলার অপেক্ষায় থাকে। সেকেন্ড কথা হচ্ছে যে যখন ক্লাসটা শেষ হবে তখন ক্লাসটা লেখার পরে উল্টা দিক থেকে দেখতে দেখতে পাবেন। মানে সোজা দিক থেকে ক্লাস করতে করতে আসছেন, উল্টা দিক থেকে ক্লাস দেখতে দেখতে পাবেন। শেষেরটা 2 ঘন্টা সময় লাগবে সেটা। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন। কমেন্ট পাসিং করা বন্ধ করেন, না হলে যে কোনো সময় দেখবেন উল্টা পাল্টা শিখাবো। কি শিখাবো বুঝতে পারবেন না, ভুল ধরে লাভ নেই, কারণ আমি তো কমেন্টস করবো না। ভুল হচ্ছে কিনা কে বলবে? এই পুরো ফার্মগেট অফিস 3 তলায় শুধুমাত্র আমি ছাড়া করবো, ভুল ধরার উপরে। আর মনে করেন আমি যদি একটা ভুল করি, এই ধরেন কমেন্টস করবেন, আমার মেজাজ খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, করে ফেলছি, আমি তো এগুলো ঠিক হয়ে গেছে, আমি যদি ক্রস চিহ্ন আগে রেখো, বুঝলেন না? একটু ঠান্ডা থাকে, নাহলে কিন্তু সমস্যা আছে। মডুলাসের ভিতরের অংশটাকে নিয়ম অনুসারে একবার ধনাত্মক ধরতে হবে, একবার ঋণাত্মক। তাহলে ধনাত্মক বললে আমরা কি লিখবো? cos x minus 3 less than 9। এইটাকে আমরা একবার ধনাত্মক ধরে সমাধান করব।
আর একবার মডুলাসের ভিতরে থাকলে নিয়ম হচ্ছে একবার ধনাত্মক ধরতে হবে, একবার ঋণাত্মক ধরতে হবে। ঋণাত্মক ধরতে হবে মানে এই পুরোটার সাথে একটা মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এই মডুলাসের ভিতরের মানটাকে একবার ধনাত্মক ধরতে হবে, এই মডুলাসের ভিতরের মানটাকে একবার ঋণাত্মক ধরতে হবে। ঠিক আছে? এবার যখন আমরা সমাধান করব তখন আমরা নিশ্চয়ই সমাধানের এক্স এর সাথে মাইনাস রাখবো না। এখানে এক্স এর সাথে প্লাস আছে, সমস্যা নেই, কিন্তু এখানে এই এক্স এর সাথে কিন্তু এই মাইনাসটা গুণ হলে এক্স এর সাথে একটা মাইনাস চলে আসবে। তো এই মাইনাসটা যেন না থাকে এই জন্য আমরা কি করব, এই অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দেব। তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তার মানে এখানে থাকবে 2x - 3, আর প্লাস 9 কে মাইনাস দ্বারা গুণ করলে হবে -9। তাহলে আমাদের কথা কি ছিল, যখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব আমাদের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে আমরা পরিবর্তন করব। ঠিক আছে? তাহলে এটা 9 এর থেকে ছোট, এটা -9 এর থেকে বড়। এবার আপনি যদি আমার কথাটা খেয়াল করেন যে স্যার বলছিল যে আমাদের সবগুলো সমাধানকে বাম থেকে ডানে লিখতে হবে, ছোট থেকে বড় লিখতে হবে। তার মানে আমি ছোট থেকে বড় আকারে লেখার চেষ্টা করব। কিভাবে দেখেন, এখানে 9টা বড়, 9 বড়, তার থেকে এটা ছোট, তার মানে এই দুইটার মধ্যে এটা ছোট। আবার এইটা আর এইটা তো সেম, এইটার থেকে আবার -9 ছোট, তাহলে এটা বড়, তার থেকে এটা ছোট, এটার থেকে আবার এটা ছোট, তাহলে সব থেকে ছোট কে -9। তাহলে আমরা সব থেকে ছোটটা আগে লিখবো -9। এবার -9 এর থেকে বড় কে 2x - 3, এই যে এটার থেকে এটা বড়। বড় ছোট চিহ্নের কি করে, এই যে চিহ্নটা আছে চিহ্নর বড় দিকে, বড় চিহ্নর দিকে যেটা থাকবে সেই সংখ্যাটা বড়, আর ছোট দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট। বাস, তাহলে এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট। ঠিক আছে? এবার এর থেকে আবার বড় হচ্ছে এই 9। তাহলে দেখেন আমি এই অঙ্কটাকে, মডুলাসের অঙ্কটাকে একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরার পরে সমাধানটা কি পেলাম, -9, তার থেকে এটা বড়, তার থেকে 9 বড়। এবার এখানকার সমাধানটার নিয়ম, সমাধানটার নিয়ম হচ্ছে এবার আমরা এক্সটাকে ফ্রি করব। তাহলে এটা -3, এটা -3, এটাকে যদি আমরা অঙ্ক থেকে ভ্যানিশ করতে চাই তাহলে এখানে একটা +3 নিয়ে আসতে হবে, +3 -3 বাদ যাবে। তাহলে আমরা যেটা করব -3 + 3, 2x - 3 + 3, 9 + 3। ঠিক আছে? তাহলে এখানে একটা +3 নিয়ে আসতে হবে, +3 -3 বাদ যাবে। তাহলে আমরা যেটা করব -3 + 3, 2x - 3 + 3, 9 + 3। ঠিক আছে? এবার এইটা হচ্ছে -6, এখানে আসবে 2x, এখানে আসবে 12। এবার আমরা সবগুলো পক্ষকে কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে -3, এখানে আসবে x, এখানে আসবে 6। এই যে দেখেন আমাদের অ্যানসার -3, তার থেকে x বড়, তার থেকে 6 বড়। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি আমাদের সমাধানটা আসবে এরকম। ঠিক আছে? তাহলে মডুলাস থাকলে একবার ধনাত্মক, মডুলাস থাকলে একবার ঋণাত্মক। তাহলে একবার ধনাত্মক ধরবো, একবার ঋণাত্মক ধরবো। ধরার পরে আমরা এই দুইটা সমাধান থেকে ছোট থেকে বড় সাজাবো, তারপরে আমরা এখানে আসবো। এইটা হচ্ছে নিয়ম। এখন
প্রিলি পরীক্ষার সময় আপনি এই লাইনটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? এই যে একবার ধনাত্মক ধরছেন, এই যে একবার ঋণাত্মক ধরছেন, এই ব্যাপারটা স্কিপ করে যাবেন। আপনি অঙ্কটাকে একটু ছোট করে সমাধান, ঠিক আছে? কিভাবে ছোট করে সমাধান করবেন একটু খেয়াল করেন। যখন কোনো অঙ্ক এভাবে মডুলাসে দেওয়া থাকবে, মডুলাসে, তখন আপনি সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসবেন, সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসবেন। কিভাবে আসবেন? এই যে মডুলাসের সময় ডান পাশে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে নিয়ে আসবেন। মডুলাস ভাঙানোর সময় ডান পাশের সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে নিয়ে আসবেন। আর যেরকম সংখ্যা থাকবে, লেস দেন থাক আর গ্রেটার দেন থাক, যেরকম সংখ্যা থাকবে সেরকম সংখ্যা লিখবে। তাহলে প্রথমে এই সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে এখানে লিখবো, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো। এই যে দুইটা জিনিস আমরা নিলাম, এই দুইটার কারণে আমরা অঙ্ক থেকে মডুলাসটা উঠাই দেব। অঙ্ক থেকে যদি আমরা মডুলাসটা উঠাই দেই, তাহলে কি থাকবে? 2x - 3 < 9, সেটাই আমরা এখানে লিখবো, 2x - 3 < 9। তাহলে আমি যদি এই লাইন থেকে সরাসরি এই লাইনে আসতে চাই, তাহলে আমার নিয়মটা হচ্ছে ডান পাশের সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখবো, যেরকম চিহ্ন থাকবে সেরকম চিহ্ন দিব, অঙ্ক থেকে মডুলাসটা উঠাই দিব, এরপরে পুরো অঙ্কটা এখানে সিরিয়াল করে দিব। তাহলে আমাদের এই লাইন থেকে এই লাইন চলে আসবে, ঠিক আছে? দেখেন, আমরা যদি এরকম বলি যে 3x + 2 < 10, তাহলে আমরা এই যে পরে যে পদ্ধতিটা শিখলাম, একবার ধনাত্মক একবার ঋণাত্মক, এরকম না, সরাসরি পদ্ধতিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমি কি বলছি? ডান পাশে যে সংখ্যাটা থাকবে তাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখব, ঠিক আছে? যে চিহ্ন থাকবে, সরি এখানে মডুলাস হবে, যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লিখব। মডুলাস ভাঙাবো সরাসরি আমরা এবার। তাহলে প্রথমে এটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখলাম, যে চিহ্ন ছিল সেই চিহ্নটা বসালাম। তাহলে এই দুইটা জিনিস নিলে অঙ্ক থেকে মডুলাসটা উঠে যাবে। উঠে গেলে কি আসবে? 3x + 2 < 10। এই যে আমি এই দুই লাইনকে স্কিপ করতে চাইলে সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো, এই নিয়ে, ঠিক আছে? এরপরে এখানে +2 আছে, এখান থেকে আমরা -2 করব। তাহলে এখানে -2 করলে হবে হচ্ছে 3x, আর এখান থেকে -2 করলে হবে হচ্ছে 8। এবার 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে -4, এখানে হবে x, আর এখানে হবে 8 / 3। -4 < x < 8 / 3। এই হচ্ছে আমাদের সমাধান। দেখেন অঙ্কটা 3-4 লাইনে অঙ্ক সমাধান হয়ে যাবে, এত বড় করার দরকার। পিলিতে যেহেতু জায়গা কম, সময় কম, আপনারা এইভাবে দ্রুত সমাধান করার চেষ্টা করুন। এইটা হচ্ছে প্যাটার্ন 1, মানে যেখানে আমরা শিখবো হচ্ছে কিভাবে মডুলাসকে ভেঙে সাধারণ সমাধানে আসতে। দেখেন আমি এখান থেকে মডুলাস ভেঙে সাধারণ সমাধানে আসছি। আর প্যাটার্ন 2 তে আমরা শিখবো, আমি এখানে একটু শিখাবো, কারণ হচ্ছে আমাদের একটা জিনিস মিল দেখতে হবে। এবার আমাদের এই সমাধানটা দেওয়া থাকবে, আমাদের অঙ্ক বলা থাকবে কেমন? -3, তার থেকে x বড়, তার থেকে 6 বড়, এরকম সমাধানটাই অঙ্ক হিসেবে দেওয়া থাকবে। সমাধানটা দেওয়ার পরে আমাকে বলবে, কি চাইবে? বলবে এই সমাধানকে পরম মানের সাহায্যে প্রকাশ করো। পরম মানের সাহায্যে প্রকাশ মানে মডুলাসে প্রকাশ।
আমি কি আটকে গেছি? এখন তো ক্লাস নিচ্ছি, এখন তার দিনের কি করবো? তারপরে যার যার উল্টাপাল্টা কমেন্টস পারবো, ওই যে মার্ক করে জসিম ভাইয়ের সাথে নিয়ে বসবো, যে এগুলো সব লিস্ট ধরে ধরে একদম সবগুলো নাম ধরে জসিম ভাইয়ের সাথে বসবো। দিব মাসে সর্বোচ্চ 2-3 দিন এখানে বসে কম্পিউটার থেকে ব্লক করে ওরা কমেন্টস করতে দেন। ওদের বান্ধবী কোথায় আছে, বন্ধু কোথায় আছে, দেখবেন কিছুক্ষণ পরে যে নবাব আলাদাভাবে একটা অঙ্ক সমাধানটাই থাকবে, যে সমাধানটা আমরা পেলাম সেই সমাধানটাই প্রশ্ন হিসেবে থাকবে। এবার চাইবে কি, বলবে পরম মানের সাহায্যে প্রকাশ করো। তো পরম মানের সাহায্যে প্রকাশ যদি আমরা করতে চাই, তাহলে এটা হচ্ছে -3। পরম মানের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করব, মনোযোগ দিয়ে। এরকম যে সমাধানটা থাকবে, তার যে দুইটা সংখ্যা এদের আমরা গড় বের করব। তাহলে এটা হচ্ছে -3, এটা হচ্ছে +6 ডিভাইডেড বাই 2, মানে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা -3, এটা +6 ডিভাইডেড বাই 2। আমরা গড় করব। এটা গড় কত আসবে? গড় আসবে হচ্ছে +3/2। ঠিক আছে, এইটার গড় আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে ওই সংখ্যাটাকে অঙ্কে মাইনাস করবে, মানে এখানে যদি +3/2 আসে, অঙ্কে করব -3/2, আর এখানে যদি -3/2 আসে, অঙ্কে করব +3/2। তাহলে এখানে কি আসছে? +3/2, তাহলে অঙ্কে করব -3/2, x -3/2, 6 -3/2। গড় যদি প্লাস আসে অঙ্কে মাইনাস করব, মাইনাস আসলে প্লাস করব। আচ্ছা, এবার এটা লসাগু করেন 2, 6 - 3। এটা হচ্ছে 2 হলে 2x - 3, আর এটা হচ্ছে 2 হলে 6 × 12 - 2, 3। কোথাও একটা ভুল করছি, আপনাদের সাথে রাগারাগি করতে গিয়ে আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, মাইনাস সবগুলোর নিচে 2 আছে, সবগুলোর নিচে কত আছে? 2 আছে। এখানে সবগুলোর নিচে 2 আছে। এই অঙ্কটার সমাধানটা এই পাশে করছি। তাহলে সবগুলোকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, এটা হবে -9, মাঝে থাকবে হচ্ছে 2x - 3, আর এই পাশে থাকবে হচ্ছে 9। আসলে অঙ্কটা এত মানে কনজাস্টেড জায়গায় করতাম না, কিন্তু একটা জিনিস বুঝাতে হবে, না হলে আপনারা পরবর্তীতে ঝামেলা করবেন। সেটা দেখেন, তাহলে এই যে আমরা গড় করলাম, গড়ের মান এখানে নিলাম, পুরোটা নেওয়ার পরে আমাদের এই অংশের পরের লাইন যেটা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে এটা বুঝলে এই ধরনের অঙ্কটা সহজ হবে। দেখেন, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে হুবহু মিল। আমরা যখন মডুলাসকে ভাঙালাম, তখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে নিচ্ছি, তারপরে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা নিচ্ছি। তাহলে মডুলাসের পরিবর্তে আমি কি দিচ্ছি? মাইনাস সংখ্যার চিহ্ন।
দিয়ে মডুলাসটা উঠাই দিয়ে পুরো সংখ্যাটা লিখছি। তো যখন আমি মডুলাসটা উঠাই দিচ্ছি তখন আমার অঙ্কের বৈশিষ্ট্যটা কেমন হয়েছে, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যাটা সমান হয়ে গেছে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে গেছে। যখন আমি মডুলাসটা উঠাই দিচ্ছি ডান পাশের সংখ্যা আর বাম পাশের সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে কিন্তু সমান হয়েছে, মানে এটাও 10 এটাও 10, একটা প্লাস একটা মাইনাস। মডুলাসের ভিতরে যেটুকু সংখ্যা ছিল সেটা দুইটা চিহ্ন মাঝখানে এসে গেছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি ঠিক এই বৈশিষ্ট্যটি সংখ্যা পাচ্ছি এবং এই বৈশিষ্ট্য নিয়ে আসার জন্যই আমরা এই গড়টা করি। বৈশিষ্ট্যটা কি, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যাটা সমান, ডান পাশেরটা হচ্ছে +9 বাম পাশেরটা হচ্ছে -9, দুটো সমান। এখন মডুলাস উঠাই দিয়ে আমি মাইনাস সংখ্যা আর চিহ্ন নিছিলাম, এবার মাইনাস সংখ্যা আর চিহ্নটা উঠাই দিয়ে আমি মডুলাস নিয়ে আসবো। মডুলাসের ভিতরে কে বসবে, মডুলাসের ভিতরে যে থাকে সে দুইটা চিহ্নের মাঝখানে বসে, তাহলে এখানে দুইটা চিহ্নের মাঝখানে যে থাকবে cos x - 3 সে মডুলাসের ভিতরে বসবে। আর ডান পাশেরটা লিখবো আমরা ডান পাশে এই যে এই লাইনের সাথে এই লাইনের তুলনা করার জন্যই বেসিক্যালি এরকম মানে চাপাচাপি করে আমি অঙ্কটা লিখলাম। ভালো করে বুঝতে হবে যে আমি মডুলাস বানালে আমার লাইনটা কেমন আসে, এই যে ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক এখান থেকে যেমন আমরা এখানে আসছি, এখান থেকে যেমন আমরা এখানে আসছি, তাহলে এখান থেকে আমরা এখানে যেতে পারবো। তাহলে এই অঙ্কে এই লাইন থেকে এই লাইনে আসছি আর এই অঙ্কে ঠিক উল্টো এই লাইন থেকে এই লাইনে গেছি। কিভাবে গেলাম, মডুলাস উঠাই দিয়ে আমরা কি লিখবো, এই চিহ্নটা মানে এই সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, মডুলাস উঠে গেল, এবার পুরো সংখ্যাটা লিখব। বৈশিষ্ট্য কেমন হবে, এই সংখ্যাটা ডান পাশে আর বাম পাশে সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। মডুলাসের ভিতরে যে সংখ্যাটুকু থাকবে সেটা দুই চিহ্নের মাঝখানে বসবে। তাহলে এখানে আমরা মাইনাস সংখ্যার চিহ্নটা উঠাই দিয়ে মডুলাস নিয়ে আসলাম, দুই চিহ্নের মাঝখানে যেটুকু সংখ্যা আছে সেটা আমরা মডুলাসের ভিতরে দিব, বাস আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের সমাধান। এখন আমি এই নিয়মে আরেকটা অঙ্ক দেখাবো। হ্যাঁ, যেমন ধরেন -2 <x <8, এইটা আমাদের অঙ্ক বলল। আমরা কি করব, এই বাম পাশের সংখ্যা আর ডান পাশের সংখ্যা গড় বের করব। তাহলে গড় কত আসবে, +3। তাহলে এখানে প্লাস আসলে অঙ্কে কি করব, মাইনাস। তাহলে -2 - 3 x - 3 8 - 3, দেখেন এটা আসবে -5, এটা আসবে x - 3, এটা আসবে 5। এই যে ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমি মডুলাস নিয়ে আসব। মডুলাস কার পরিবর্তে, মডুলাস হচ্ছে এই যে একটা চিহ্ন আর মাইনাসের পরিবর্তে, কারণ আমি মডুলাস হলে একটা সংখ্যার একটা চিহ্ন নিয়ে আসি, তাহলে একটা সংখ্যার চিহ্নের পরিবর্তে মডুলাস লিখব। মডুলাসের ভিতরে কাকে লিখবো, দুইটা চিহ্নের মাঝখানে যতটুকু থাকবে x - 3 <5। এই যে এটা হচ্ছে সমাধান থেকে মডুলাসে আসে। এবার আপনাদেরকে দুইটা নিয়ম শিখাইছি, একটা হচ্ছে মডুলাস থেকে সাধারণ সমাধানে আসা, একটা হচ্ছে সাধারণ সমাধান থেকে মডুলাসে আসা। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করুন।
থ্যাংক ইউ। অনেক সময় আপনারা আবার ছোটখাটো কিছু অঙ্ক দেখে ভুল মানে ভয় পেয়ে যায়। যেমন তারপরে হচ্ছে সে ধরেন মানে নর্মাল অঙ্ক, নর্মাল অঙ্ক, কিন্তু অঙ্কগুলো হঠাৎ করে দেখলে আমরা ভয় পাই। কি ব্যাপার, মডুলাস তো এরকম করে থাকার কথা না, মডুলাস তো এক পাশে থাকবে, এক পাশে সংখ্যা থাকবে। স্যার তো এভাবে শিখেছে না, স্যার শিখাইছে হচ্ছে মডুলাসকে কিভাবে ভাঙতে হয়, একবার ধনাত্মক ধরতে হয়, একবার ঋণাত্মক ধরতে হয়। যখন মডুলাস আর সংখ্যা থাকবে তখন আমরা আগের নিয়মে করবো, আর যদি এভাবে দুই পাশে সংখ্যা থাকে তখন আমরা নর্মাল নিয়মে চলে যাব। প্রথমে করবো ধনাত্মক ধরে, যে মডুলাসটাকে যদি আমরা ধনাত্মক ধরি তাহলে 1 লেস দেন এক্স লেস দেন 2, এইটা একটা সমাধান। আমরা মডুলাসটাকে একবার ধনাত্মক ধরলাম। আর যদি আমি মডুলাসটাকে ঋণাত্মক ধরি তাহলে কি হবে, 1 লেস দেন, এটা মাইনাস ধরলে মাইনাস এক্স লেস দেন 2। তো সমাধানে কি আমরা এক্স এর সাথে মাইনাস রাখি না? তাহলে আমরা সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে -1, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এক্স, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে -2। আর আমরা শিখে আসছি প্রথমে সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, এটা হয়ে যাবে গ্রেটার দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন। যখন আমি সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব তখনই কেবলমাত্র চিহ্ন পরিবর্তন। আমি যদি এ পাশ থেকে এ পাশে পার করি, যোগ বিয়োগ করি, তাহলে হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা, -2 দ্বারা, যে কোনো কিছু অবস্থায় মাইনাস দ্বারা গুণ করতে হবে, অথবা মাইনাস দ্বারা ভাগ করতে হবে দুইটা পক্ষ। যেমন এখানে করছি, সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করছি, চিহ্নটা পরিবর্তন। এইটাকে আমরা অ্যান্সার বলবো না, কারণ আমরা কি শিখছি, ছোট থেকে বড় সাজাতে হয়। তাহলে এটা ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, এটা আমরা আগে লিখব -2, তার থেকে বড় এক্স, তার থেকে বড় হচ্ছে -1। এই যে ইকুয়েশন, তার মানে আমার অপশনে হয় এটা থাকবে, না হলে এটা থাকবে। যেটা থাকবে আমি সেটাকে অ্যান্সার হিসেবে লিখব। একটা ধনাত্মক ধরে সমাধান পাবো, একটা ঋণাত্মক ধরে সমাধান। ঠিক আছে, একটা ধনাত্মক ধরে একটা ঋণাত্মক ধরে দুইটা সমাধান পাবো। মডুলাসের মূল ব্যাপারটা বুঝবেন, একবার ধনাত্মক ধরতে, একবার ঋণাত্মক। আগের প্যাটার্নে অঙ্ক থাকলে আমরা একটু শর্টকাটে করে নিতে পারবো, আর যদি আগের প্যাটার্নে না থাকে শুধু মডুলাস থাকে যে এরকম অঙ্ক, তাহলে আমরা একবার ধনাত্মক ধরবো, একবার ঋণাত্মক ধরবো, সেটাও তো আমরা শিখছি। এরপরে এই সময় স্যার এটা তো হলো না, দুই পাশে সংখ্যা থাকবে, মাঝখানে এক্স থাকবে, এরকম শিখাইছেন। মাঝখানে সংখ্যা, দুই পাশে এক্স, এটা কেমনে করবো স্যার? তো এটা কেমনে করবেন, এটাকে একটু আলাদা আলাদা করে নেবেন। কিভাবে? 2x - 7 লেস দেন 8, এটা একটা অংশ। আর এখানে লিখবেন হচ্ছে 3x + 4 is greater than 8। মানে এই অংশটা, এই যে এই অংশটা নেবেন একবার, আর এই অংশটা নেবেন একবার। এই অংশ মানে কি, 2x - 7 ছোট, 8 বড়। আর এই অংশ মানে কি, এটা বড়, এটা ছোট। মানে 3x + 4 এটা বড়, 8 ছোট। দুইটা অংশ আলাদা করে নেবেন। এখন দেখেন তো অঙ্ক কঠিন আছে না, একসাথে দেওয়া ছিল। এই জন্য থাকে না আমাদের অঙ্কে অনেক সময় সমাধানের অঙ্কে x = y = z = 4। তার মানে x = y, y = z, z = 4। তার মানে x = 4, y = 4, z = 4। ঠিক সেরকম একটা অঙ্ক, যে এটার থেকে বড়, এটার থেকে ছোট। ঠিক আছে, এটার থেকে বড় হলে কি সমাধান হয় দেখবো, এটার থেকে ছোট হলে কি সমাধান হয় দেখবো। আর সমাধান পাওয়ার পর সেটাকে কিভাবে অ্যান্সারে নিতে হয় সেটা তো আমরা প্রথমেই শিখে আসছি, যে কিভাবে অ্যান্সার বের করতে হবে। তো দেখেন এখানে যদি আমি +7 করি, যেহেতু এটা ভ্যানিশ করবো, তাহলে +7 করলে এখানে হবে 2x, আর এখানে +7 করলে হবে 50। আমরা উভয় পক্ষে 7 যোগ করলাম। যোগ করলে তো আর চিহ্ন পরিবর্তন হবে না, গুণ করলে চিহ্ন পরিবর্তন, মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ। এবার x is less than 15 divided by 2।
15 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা 7.5 এর থেকে এক্সট্রা ছোট। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি? 3x গ্রেটার দেন 4, মানে +4 ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষ থেকে কি করলাম? -4, অর্থাৎ উভয় পক্ষ 4 বিয়োগ করলাম। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এবার 3 দ্বারা যদি ভাগ করি, আচ্ছা এটাকে 2 লিখি, 2 লিখলে আমাদের অঙ্কটা সুবিধা হচ্ছে। 2, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে x ইজ গ্রেটার দেন 2। তো আপনি কি এই অ্যানসার দেখে ভয় পাচ্ছেন? আপনি কি এই অ্যানসার দেখে ভয় পাচ্ছেন? এরকম অ্যানসার আপনাকে আমি প্রথমেই শিখাই নিয়ে আসছি যে ধরেন এটা কত? এটা x ইজ লেস দেন 7.5, তার মানে x 2 এর থেকে বড়, 7.5 এর থেকে ছোট। ঠিক আছে, আপনি সংখ্যা রেখে আঁকান, এটা 0, এটা 2, এটা ধরেন 7.5, 0 2 7.5। ঠিক আছে, এইবার দেখেন x এর মান 2 এর থেকে বড়, তাহলে এটা যদি 2 হয় তার থেকে বড়, মানে ডান পাশে, আর x এর মান 7.5 এর থেকে ছোট, এই যে 7.5 তার থেকে ছোট। তাহলে এই যে দুটো সমাধান পাচ্ছেন, x ইজ লেস দেন 7.5, আর একটা সমাধান হচ্ছে x ইজ গ্রেটার দেন 2। আপনি যদি সংখ্যা রেখাটা খেয়াল করেন, আমরা কেমন সংখ্যা রেখা পাইছি? দুইটা মানের মাঝখানে x এর মান। তো দুইটা মানের মাঝখানে যদি x এর মান থাকে, তাহলে এখানে আমরা লিখব এবং। দুইটা মানের মাঝখানে থাকলে কি লিখতে হয়? এবং। আচ্ছা, এইটা একটা অ্যানসার প্যাটার্ন। আর যদি আমরা ছোট থেকে বড় প্রকাশ করি, তাহলে 2 তার থেকে x বড়, তার থেকে 7.5 বড়। এভাবে আমরা একটা অ্যানসার শিখছি যে ছোট থেকে বড়, 2 তার থেকে x বড়, তার থেকে 7.5 বড়। আরেকটা আমরা শিখছি সেটের সাহায্যে, 2, 7.5, ছোট মান আর বড় মান, যেহেতু এগুলো সব অসমতা চিহ্ন, তার মানে ফার্স্ট ব্র্যাকেট। এই যে একটা অ্যানসার, এই যে একটা অ্যানসার, এই যে একটা অ্যানসার। এখন তিনটা অ্যানসারের মধ্যে যেটা আপনার অপশনে থাকবে সেটা আপনি অ্যানসার লিখবেন। এটা অপশনে থাকলে এটা লিখবেন, এটা অপশনে থাকলে এটা লিখবেন, এটা অপশনে থাকলে এটা লিখবেন, যেটা আপনার অপশনে থাকবে। এই হচ্ছে আমাদের বিকল্প টাইপের একটু সমাধান। ঠিক আছে, ও জানেই না এখন। এটা গেল। ঠিক আছে, মডুলাসের সব থেকে কঠিন অঙ্ক কি দিবে জানেন? এরকম মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স প্লাস 1 লেস দেন ইকুয়াল 5। ঠিক আছে, এবার বলতে স্যার একটা মডুলাস নিয়েই পারি না, আপনি আবার সেই অঙ্কে দুইটা মডুলাস দিচ্ছেন, এবার কেমনে? তো মডুলাসের কাজ মডুলাস করে, সাধারণত দুইটা মডুলাসের উপরে আপনাদের অঙ্ক থাকে না, এই একটা অঙ্ক দুইটা মডুলাসের অঙ্ক মাঝে মাঝে থাকে, সিঙ্গেল মডুলাস দিয়ে অঙ্ক। তো ব্যাপারটা কি দেখেন, এই যে মডুলাস, এটা একবার ধনাত্মক হতে পারে, একবার ঋণাত্মক হতে পারে। নিয়ম কি আমাদের? মডুলাসকে একবার ধনাত্মক লিখবো, একবার ঋণাত্মক। এই মডুলাসটাও তো একবার ধনাত্মক হতে পারে, একবার ঋণাত্মক হতে পারে কি? তাহলে এটা একবার ধনাত্মক ঋণাত্মক হতে পারে, এটা একবার ধনাত্মক ঋণাত্মক হতে পারে। এখন যেহেতু দুইটা মডুলাস, সেহেতু আমরা চিন্তা করবো এইভাবে, প্রথম মডুলাসটা যখন ধনাত্মক হবে, তখন দ্বিতীয় মডুলাসটাও ধনাত্মক হতে পারে। দেখেন আগে আমরা কি কি চিন্তা করতে পারি সেটা আগে দেখেন।
প্রথম মডুলাসটা যখন ধনাত্মক হবে তখন দ্বিতীয়টা ঋণাত্মক হতে পারে, তাই না? প্রথমটা ধনাত্মক পরেরটা ধনাত্মক, প্রথমটা ধনাত্মক পরেরটা ঋণাত্মক হতে পারে। আবার এরকম হতে পারে প্রথমটা যখন ঋণাত্মক হবে তখন পরেরটা ধনাত্মক হতে পারে, আবার প্রথমটা যখন ঋণাত্মক হবে পরেরটা ঋণাত্মক হবে। মানে ধনাত্মক 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 ঋণাত্মক, এবার ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক, এই চারটা ফলাফল আমরা পাই। যেহেতু একই সাথে মডুলাস আছে একই সাথে বিবেচনা করতে হবে, প্রথমটা কি হবে দ্বিতীয়টা কি হবে। প্রথমটা ধনাত্মক হয়ে দ্বিতীয়টা ধনাত্মক হতে পারে, প্রথমটা ধনাত্মক হয়ে দ্বিতীয়টা ঋণাত্মক হতে পারে, প্রথমটা ঋণাত্মক হয়ে তৃতীয়টা ধনাত্মক হতে পারে, দুইটাই ঋণাত্মক হতে পারে। এখন দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে আমরা সমাধান কি পাবো দেখেন, এখানে পাবো x প্লাস, এটাও ধনাত্মক, x প্লাস 1 লেস দেন ইকুয়াল 5। এবার এখান থেকে -1 করব, এটা -1 হলে এখানে হবে 2x, এখান থেকে -1 করলে হবে 4। স্যার আপনারা যেটা বারবার ভুল বুঝছেন সেটা হচ্ছে -1 দ্বারা বা -2 দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্ন পরিবর্তন। আমরা এখানে যোগ বিয়োগ করছি, যে এখানে আমরা এখান থেকে -1 এখান থেকে -1 উভয় পক্ষে আমরা 1 বিয়োগ করছি, বিয়োগ করলে বা যোগ করলে চিহ্ন পরিবর্তন হয়, গুণ অথবা ভাগ করলে চিহ্ন পরিবর্তন। এই যেমন দেখুন এখন আমরা ভাগ করব না, আমরা এখন ভাগ করব কি দিয়ে, 2 দিয়ে। এটা যদি আমরা 2 দিয়ে ভাগ না করে -2 দ্বারা ভাগ করতাম তাহলে চিহ্নটা পরিবর্তন। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে, যোগ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা তাহলে একটা সমাধান পেলাম। এবার প্রথমটা ধনাত্মক x, পরেরটা ঋণাত্মক, ঋণাত্মক মানে এই পুরোটা মাইনাস হবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিন, -x -1 লেস দেন ইকুয়াল 5। দ্বিতীয়টা যেহেতু মাইনাস হবে মাইনাস দ্বারা আমরা পুরোটাকে গুণ করে দেব। এবার দেখেন এখানে সমস্যাটা হচ্ছে x আর x কাটা যায়, তার মানে অঙ্কে কোনো xই থাকবে না, x না থাকলে এর কোনো সমাধান থাকবে না, সমাধান না থাকলে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে যখন সমাধান চাইবে অঙ্কে x রাখতে হবে, যদি কোনোভাবে x বাদ পড়ে যায় তাহলে তার কোনো সমাধান নেই। এবার প্রথমটা ঋণাত্মক, প্রথমটা ঋণাত্মক মানে হচ্ছে -x, পরেরটা ধনাত্মক +x +1 লেস দেন ইকুয়াল 5। তাহলে এখানেও x টা কাটা যায়, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, গ্রহণযোগ্য নয়, যেখানে সমাধানে x থাকবে না সেটা গ্রহণযোগ্য নয়। এবার আমরা দুইটাকেই মাইনাস ধরবো, দেখেন -x, আবার এটাকে মাইনাস ধরলে -x -1 লেস দেন ইকুয়াল 5। আমরা কি করলাম, মডুলাসের কারণে উভয়কে মাইনাস ধরলাম। এবার এটা হবে -2x, এটা -1 আছে না, -1 কে ভ্যানিশ করতে হলে কি করতে হবে, +1 করতে হবে, তাহলে এখানে +1 এখানে +1, তাহলে এটা হবে হচ্ছে 6। এবার দেখেন এবার উভয় পক্ষকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে তো ভাগ করব না, -2 দিয়ে ভাগ করব, তাহলে x এর সাথে কোনো মাইনাস থাকবে না। তাহলে -2 দ্বারা ভাগ করলে এটা হবে x, -2 দ্বারা এটাকে ভাগ করলে হবে -3। যেহেতু উভয় পক্ষকে আমরা -2 দ্বারা ভাগ করলাম, মাইনাস দ্বারা ভাগ করলাম, তার মানে চিহ্নটা পরিবর্তন। তাহলে দুইটা গ্রহণযোগ্য নয় মান পাইলাম আর দুইটা গ্রহণযোগ্য মান পেলাম। মানগুলো কেমন, আমি যদি সংখ্যা রেখা আঁকাই, এটা 0, এটা 2, এটা 3 হয়, আচ্ছা 3 না, তো -3 হলে এই পাশে, তাহলে x এর মান 2 এর সমান অথবা ছোট, এই যে ইকুয়াল চিহ্ন আসছে, তাহলে ইকুয়াল চিহ্ন আসলে কি হবে দেখেন, x এর মান 2 এর সমান, যার সমান হয় না তার গোলটা এভাবে ফাঁকা রাখতে হবে, আর যদি 2 এর সমান হয় তাহলে গোলটা এখানে পূরণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, এভাবে পূরণ করে দিবেন, মানে এই 2 এর মধ্যেও x এর মান আছে। এই যখন আপনি এটা পূরণ করে দিবেন তখন বোঝা যাবে যে 2 এর মধ্যেও x এর মান আছে, কারণ x এর মান 2 এর সমান অথবা ছোট, ছোট হলে কোন দিকে যাবে, বাম। এই যে 2 এর সমান অথবা ছোট, এখানে বলছে x এর মান বড় কার থেকে, -3 থেকে বড় অথবা সমান, যেহেতু সমান বলছে এই যে ভিতরের অংশটা পূরণ করে দেবে,
সমান না বললে ভিতরের অংশটা ফাঁকা রাখতে হয়, আর সমান বললে এভাবে পূরণ করে দিতে হয়। আর এর থেকে বড়, বড় মানে ডান। তার মানে এখানে আমরা পাচ্ছি সমাধান কি পাবো দেখেন, একটা সমাধান পাবো x লেস দেন ইকুয়াল টু এবং পাবো না, যেহেতু দুটার মাঝখানে মান পাচ্ছি, এবং x গ্রেটার দেন ইকুয়াল -3। এইটা একটা অ্যান্সার পাবো আমরা, এবং এটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে -3 তার সমান অথবা বড় হচ্ছে x, তার সমান অথবা বড় হচ্ছে 2। এই যে ছোট থেকে বড় সাজালে আমরা এরকম পাবো। আর যদি এইটাকে আমরা সেটের সাহায্যে প্রকাশ করি তাহলে -3 কমা ছোট মানটা নিব আর বড় মানটা নিব 2। এবার এখানে যেহেতু অসমতার সাথে সমতা চিহ্ন আছে, তাহলে অসমতার সাথে সমতা চিহ্ন থাকলে আমরা কোন ব্র্যাকেট দিতে বলছিলাম? থার্ড ব্র্যাকেট। এখানে যেহেতু অসমতার সাথে সমতা আছে তাহলে এটা থার্ড ব্র্যাকেট। এই যে এটা হচ্ছে সেটের সাহায্যে প্রকাশ, এটা হচ্ছে ছোট থেকে বড় প্রকাশ, আর এটা হচ্ছে এবং দ্বারা প্রকাশ। তিন প্রকাশেই আপনাদেরকে অ্যান্সার শেখাবো। উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করেছি, এই জন্য চিহ্ন পরিবর্তন করেছি। x লেস দেন ইকুয়াল হবে না, x গ্রেটার দেন ইকুয়াল হবে। প্যাটার্ন 3। এটা হচ্ছে দ্বিঘাত অসমতা, ঠিক আছে? এটাকে আমরা বলি দ্বিঘাত অসমতা। স্যার আপনি যখন বুঝান তখন মনে হয় ম্যাথ এত সহজ, বাট পরে সব তালগোল হয়ে যায়। আমি যখন বুঝাই তখন আমি বেসিক বুঝাই, তখন আমি অঙ্ক বুঝাই না, অঙ্কের নিয়ম বুঝাই। আর আপনি যখন অঙ্ক করতে যান তখন আপনি অঙ্কের নিয়মের ধারে কাছেও যান না, বেসিকের ধারে কাছেও যান না। আপনার টার্গেট থাকে এই অঙ্কটা পারতে হবে। এই যে অঙ্ক পারতে হবে, এই কনসেপ্টে যতদিন অঙ্ক করবেন ততদিন এই ঘটনা ঘটতেই থাকবে। যখন আপনি মানে অঙ্কের নিয়ম বোঝার চেষ্টা করবেন, অঙ্কের বেসিক কনসেপ্টটা মাথায় নেবেন আগে, তারপরে অঙ্ক করবেন, তখন আপনি অঙ্ক পাবেন। আমি যখন অঙ্ক করাই তখন বেসিক কনসেপ্ট দিয়ে, বেসিক দিয়ে অঙ্ক করাই। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই অঙ্ক করাই। আর আপনারা অঙ্ক করার সময় দ্রুত অঙ্কটা পারতে চান, এটাই হচ্ছে সমস্যা। আগে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে দ্রুত পারতে হবে, ঠিক আছে? যখন আমরা সাইকেল চালানো শিখি, সহজ উদাহরণ, যখন আমরা সাইকেল চালানো শিখি প্রথম দিকে কিন্তু আমরা খুব দ্রুত চালাই না। প্রথম দিকে আগে আমরা কোনো মতে প্যাডেল করি, রাস্তায় পড়ে যাই, এটা করি সেটা করি, হোঁচট খাই বেশি। তো পাশে তার মতো ইচ্ছা মতো সাইকেল চালাতে পারে। তো নিয়মটা সব হবে, তাহলে আপনি অঙ্ক পাবেন। তো এবার আমরা চলে আসলাম দ্বিঘাত অসমতায়। এই অঙ্কটা খুব কঠিন, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ করে দিব, যেভাবে শিখাই দিব এভাবে প্র্যাকটিস করব। এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কি আসবে? x² - 5x + 2x - 10 < 0। x কমন নিলে x - 5 + 2 কমন নিলে x - 5 < 0। তাহলে এখানে আসবে হচ্ছে x - 5, এখানে আসবে হচ্ছে x + 2 < 0। তো এটাকেও মিডল টার্ম করলে সেম জিনিস আসবে, x - 5 x + 2 < 0। ঠিক আছে? এবার খেয়াল করো, আমি এটাকে যদি একটা সমাধান করি তাহলে এটার সাথে এটা সমাধান করলে এখানে আসবে x < 5, আর এটার সাথে এটাকে সমাধান করলে x < 2। এই যে এরকম যে x - 5 < 0, তাহলে উভয় পক্ষে 5 যোগ করলে x < 5।
এইভাবে আমি এটা আর এটাকে সমাধান করব। তাহলে এখানে কি আসবে, এটার সাথে যদি এটাকে সমাধান করি x গ্রেটার দেন 5, এটার সাথে যদি এটাকে সমাধান করি x গ্রেটার দেন -2, আমরা দুইটা করে সমাধান পাবো। ঠিক আছে, এইটা একটা এইটা একটা, x এর আমরা দুটো সমাধান পাচ্ছি, এইটা একটা এইটা একটা। সব সময় আমরা দুইটা করে মান পাবো সব সময়। ঠিক আছে, আচ্ছা, তো এই মান নিয়ে আমরা কি করব, সবাই একটা নোট লেখ। সবাই একটা নোট লেখেন, এখানে একটা নোট লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে, বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে, আর ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে। বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে, ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে। মিল টার্ম করার পরে আমরা দুইটা মান পেলাম, একটা পাইছি 5, একটা পাইছি -2। খেয়াল করেন, সেটা লেস দেন হোক বা গ্রেটার দেন হোক, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা দুইটা মান পাবো সবসময়। যেমন এটা 5, এটা -2, আমরা এরকম সবসময় মিডিল টার্ম করলে দুইটা মান পাবো। এর মধ্যে দেখেন 5 মানটা বড় আর -2 মানটা ছোট। এখানে 5 মানটা বড়, -2 মানটা ছোট। আপনি একটা বড় মান পাবেন, একটা ছোট মান পাবেন। আপনি যেটা করবেন, যেটা বড় মান থাকবে তার চিহ্নটা অঙ্কে ঠিক রাখবেন, এই যে এটা বড়, এটা চিহ্ন ঠিক থাকবে। আর যে মানটা ছোট তার চিহ্নটাকে আপনি পরিবর্তন করবেন। এইটা হচ্ছে আপনার সমাধান। এবং এইটা কিন্তু রিটেনে করতে পারবেন না। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রিলিতে করার জন্য শর্টকাট। এই যে নোটটা মনে রাখবেন, কারণ এটা রিটেনের অঙ্কটা বেসিক্যালি অনেক বড়, এত বড় অঙ্ক প্রিলিতে আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে আমি শর্ট পদ্ধতিতে শেখাই। জাস্ট এই কাজটা শিখবেন যে বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে, ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে এইটার চিহ্ন ঠিক থাকবে, x is greater than 5, এই চিহ্নটা ঠিক থাকবে। আর এই সংখ্যাটা যেহেতু ছোট, এটার চিহ্নটা পরিবর্তন। এইটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমরা নোটটা কি লিখছি, বড় সংখ্যা, যখন আমরা এই অঙ্কের মিডল টার্ম করব, দুইটা সংখ্যা আসবে, আমরা বড় সংখ্যার চিহ্ন ঠিক রাখবো, ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন। ঠিক আছে, এবার এই অ্যান্সার প্যাটার্ন কি কিভাবে লিখতে হবে, এই অ্যান্সার প্যাটার্ন কি কিভাবে লিখতে হবে, এগুলো তো আপনাদেরকে ক্লাসের শুরুতেই শিখিয়ে দিয়েছি। যে অ্যান্সার প্যাটার্নটি কিভাবে লিখতে হয়, এবং হবে নাকি অথবা হবে, ছোট থেকে বড় কিভাবে লিখবেন, সেটার সাহায্যে প্রকাশ কিভাবে করবেন, এগুলো সব আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে কি হবে, এখানে যদি আমরা সংখ্যা রেখা দেই, এটা -2, এটা 5, তাহলে x এর মান -2 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট, দুটার মাঝখানে, তার মানে এখানে আসবে এবং। আর এখানে যদি আমরা সংখ্যা রেখা দেখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, তাহলে -2, এটা -2 এর থেকে x এর মানটা ছোট, তাহলে বাম দিকে যাবে। আর x এর মান 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় হলে ডান দিকে যাবে। তাহলে দেখেন এটা দুই পাশে গেছে, দুই পাশে গেলে এখানে কি হবে, অথবা। হ্যাঁ, এই যে মাঝখানে থাকলে এবং, আর দুই পাশে থাকলে অথবা। যদি এটা আমরা ছোট থেকে বড় প্রকাশ করি, -2, তার থেকে x বড়, তার থেকে 5 বড়,
এইভাবে করা যায়। এটাকে যদি আমরা সেটের সাহায্যে প্রকাশ করি -2, 5 ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে শুধু অসমতা চিহ্ন। এটাকে যদি আমরা সেটের সাহায্যে প্রকাশ করি, কি ছিল? এটা হচ্ছে -ইনফিনিটি এক্স এর জন্য কমা, এটা হচ্ছে -2। মনে আছে? প্রথমে শিখাই দিচ্ছি এটা -ইনফিনিটি কমা -2, মাঝে ফাঁকা থাকলে ইউনিয়ন আসে, ইউনিয়ন। এইটুকুর জন্য আবার কি লিখবো? 5, +ইনফিনিটি। এই যে এটার সেটের সাহায্যে প্রকাশ এরকম, এটার সেটের সাহায্যে প্রকাশ এরকম। এই হচ্ছে দ্বিঘাত অসমতা করার নিয়ম। চিহ্ন পরিবর্তন করবেন, এটা হচ্ছে শর্টকাট সিকোয়েন্স। এইটা কোনো নিয়ম না, এটা শর্টকাট। যখন আপনি এই অঙ্কটা ডিটেইলসে ব্যাখ্যা করে করবেন, প্রায় অনেক অনেক বড় একটা ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যা করার পর প্রতি ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে। বড় সংখ্যা যেটা থাকে তার চিহ্ন, এই যে এই চিহ্ন ঠিক থাকবে, আর যেটা ছোট সংখ্যা থাকবে তার যে চিহ্নটা থাকে সেটা সবসময় পরিবর্তন হয়ে যায়। আপনি যত ডিটেইলস অঙ্ক করবেন সবগুলো অঙ্ক এভাবে করতে হবে। এই জন্য আপনাদের পিডিতে করার সুবিধার্থে কম সময় যেন লাগে, সেই জন্য আমি এই নিয়মটা আপনাদেরকে শিখাইছি। এটা যদি আমি আপনাদেরকে রিটেনেও শিখাই দিই, তাহলে বুঝতে তো আপনাদের অসুবিধা হবেই, তার থেকে বড় সমস্যা আপনারা কত বড় অঙ্ক রিটেনে করতে পারবেন, পিডিতে করতে পারবেন। যেমন রিটেনের সময় এই নিয়মটা চলবে না, তখন ওই নিয়মটা শিখতে হবে, ডিটেইলস শিখতে হবে। ঠিক আছে? তার মানে আপনি যখন এরকম কোনো অঙ্ক পাবেন, আপনি আগে মিডল টার্ম করে দুইটা মান বের করে দেখবেন কোনটা বড় মান কোনটা ছোট মান। যেমন +5 আর -2, এখানে মান দুটো কি ছিল? +5, -2। এই দুটোর মধ্যে বড় কোনটা? স্বাভাবিক +5 বড়। তাহলে বড় সংখ্যার চিহ্ন কি হয়? ঠিক থাকে, যে বড় সংখ্যার চিহ্ন ঠিক, আর ছোট যে সংখ্যা তার চিহ্ন পরিবর্তন হবে। এটা লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন, চিহ্নটা পরিবর্তন করবে। এবার হচ্ছে প্যাটার্ন চার্ট। এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। প্যাটার্ন চার্টটা বেসিক্যালি অসমতার নরমাল অঙ্ক না, ঠিক আছে? এটার অঙ্কটা হচ্ছে আপনার মেন্টাল অ্যাবিলিটির মতো অঙ্ক। কেমন দেখেন, x is greater than y এবং z less than 0 হলে, বললো যে x is greater than y এবং z less than 0 হলে নিচের কোনটি সঠিক। এবার প্রশ্ন করলো আপনাকে প্রশ্ন করলো x যদি y এর থেকে বড় হয়, প্লিজ আপনার হ্যাঁ ওদের কাছে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক আইডি সব দিয়ে দেবো, কি কি লাগবে সব। x is greater than y এবং z less than 0 হলে নিচের কোনটি সঠিক। এরকম টাইপের কিছু মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন আসে। এই অঙ্কগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই, আবার এটা বড় ছোট কেমনে নিতে। এই ধরনের অঙ্ক আপনি কি করবেন জানেন? এই যে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন গুলো আগে পূরণ করবেন। x বড়, y ছোট, তাই কিনা? আচ্ছা, আমি y এর মান ধরলাম 1, x এর মান ধরলাম 2। এই যে x বড়, এজন্য x 2, y যেহেতু ছোট y 1, তাহলে 1 ছোট 2 বড়, আমার মান ঠিক থাকলো। আবার এখানে বলছে z 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি? সে নেগেটিভ, মাইনাস। 0 থেকে বড় হলে সে পজিটিভ, প্লাস। তাহলে যেহেতু বলছে z 0 থেকে ছোট, তার মানে z কে আমরা ধরবো -1। 0 থেকে ছোট মানে মাইনাস। এখন xy এর মান কত আসবে? xy এর মান আসবে 2।
আর xz এর মান আসবে হচ্ছে -2। তাহলে দেখেন এটা হচ্ছে +2, এটা -2, তাহলে হিসাব অনুযায়ী +2 বড় হওয়ার কথা, কিন্তু চিহ্ন দেখাচ্ছে -2 বড়, তার মানে এটা ভুল। এখানে এসে xz মানে হচ্ছে -2 আর yz মানে হচ্ছে -1, তাহলে -1 বড় হওয়ার কথা, -2 ছোট হওয়ার কথা, কিন্তু প্রশ্নে দেখাচ্ছে যে এটা বড় এটা ছোট, তার মানে এটা ভুল। এখানে এসে xy এর মান হচ্ছে 2 আর yz এর মান হচ্ছে -1, তাহলে 2 বড় -1 ছোট, এখানেও দেখাচ্ছেও চিহ্ন যে 2 বড় -1 ছোট, তার মানে এটা সঠিক। এইভাবে আপনাদেরকে আগে মান ধরে নিতে হবে যে x এর মানটা বড় ধরতে হবে, y এর মানটা ছোট ধরতে হবে, z এর মানটা 0 থেকে ছোট বলছে, তার মানে z এর মানটাকে মাইনাস দিতে হবে। যেরকম কন্ডিশন বলবে সেরকম কন্ডিশনে মানটা ধরে নিতে হবে। স্যার দেখেন তো সবাই বুঝছেন কিনা? এই প্যাটার্নে অঙ্ক থাকে, এই প্যাটার্নগুলো এভাবে মান ধরে ধরে করলে খুবই সুবিধা হবে। চলো মেন্টাল এবিলিটি সবগুলো বয়স। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এইটা হচ্ছে আমার ম্যাথের গ্রুপ অথবা ম্যাথের পেজ, এই নামে পেজও আছে গ্রুপও আছে। আর এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, বিশেষ প্রয়োজনে এখানে কন্ট্যাক্ট করা যাবে, ফোন করে হাজারে পেশাল পারলে ব্লক করে দেওয়া হয়। তিন নাম্বার প্যাটার্নের আরেকটা অঙ্ক করে দিব, সমস্যা নেই। প্যাটার্ন 3 এর ট্রিক্সটা শুধু প্যাটার্ন 3 এই প্রয়োগ করবেন যখন দ্বিঘাত অসমতা থাকবে, মানে ওই প্যাটার্নে অঙ্কটা থাকবে গ্রেটার দেন 0 লেস দেন 0। চেনার সহজ উপায় হচ্ছে গ্রেটার দেন 0 লেস দেন 0, 0 থেকে বড় 0 থেকে ছোট, এই ধরনের অঙ্কগুলোতে ওই প্যাটার্নটা ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ। ম্যাথের জন্য পৃথিবীর সব বই ভালো, সব লেখক ভালো বই লেখে। এই যে আমি জীবন হাসান কয়েকদিন পর জীবনস ম্যাথ বই লিখব, এটাও ভালো, এটা হবে, এখনো হয়নি, কবে হবে আল্লাহ জানে। আমি একটা ঢিলা ডালা নরম সরম, মনে করেন যে কি বলবো, এটা যে খুবই অলস টাইপের মানুষ, বই লেখা শুরু করছি আজ থেকে 1 বছর আগে, এখনো হয়নি, আগামী 5 বছরও হবে কিনা আমি জানি না, তবে আমার ইচ্ছা আছে সামনে জানুয়ারি থেকে বইটা দেওয়ার। ক্লাস এখনো শেষ হয়নি, যারা গেছে তারা অনেক কিছু বাদ করবে, এখনো ক্লাস শেষ হয়নি, একটু পরিচয় পর্ব সেরে নিলাম, ক্লাস শেষ হয়নি। আচ্ছা, তাহলে 4 নাম্বার প্যাটার্নে যদি অঙ্ক আমাদেরকে এভাবে বলে xy is less than 0, xy is less than 0 আর x greater than 0 হলে, আচ্ছা x greater than 0 না, x greater than y হলে, x greater than y হলে নিচের কোনটি ঋণাত্মক at x
2 y 3 x এবং y 4 কোনটি নয়। আচ্ছা, প্যাটার্ন 3 এর আরেকটা অঙ্ক করে দিব, অসুবিধা নেই। আগে এটা কর। তো 3 কেউ বলছে ওয়াই, কেউ বলছে খ, কেউ বলছে 2, কত রকম অ্যান্সার। আচ্ছা, তাহলে কি বলছে, x বড় y ছোট, এই দুটার মধ্যে একটা বড় হবে একটা ছোট হবে। আর এখানে কন্ডিশন বলছে দুটি সংখ্যার গুণফল 0 থেকে ছোট। আমাকে বুঝতে হবে দুটি সংখ্যার গুণফল কখন 0 থেকে ছোট হয়, কখন 0 থেকে বড় হয়। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে একটা ধনাত্মক হবে একটা ঋণাত্মক হবে। মানে হয় প্রথমটা ধনাত্মক হলে পরেরটা ঋণাত্মক হতে হবে, তাহলে দুটি সংখ্যার গুণফল 0 থেকে ছোট হবে, অথবা প্রথমটা ঋণাত্মক হয়ে পরেরটা ধনাত্মক হতে হবে, তাহলে দুটি সংখ্যার গুণফল 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। এখন যেহেতু x টা বড় y টা ছোট, x যদি ঋণাত্মক হয় তাহলে y তো আরো ঋণাত্মক হবে, কারণ y তো x এর থেকে ছোট। তাহলে এটা -4 হলে এটা তো -5 6 7 আরো হবে, মানে ওটা আরো মাইনাস হবে। তখন দুটেই মাইনাস হয়ে যাবে, তখন দুটো মাইনাস সংখ্যার গুণফল প্লাস হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা +4 এটা -5। এই যে এই সংখ্যাটা এটার থেকে ছোট, তাহলে y x এর থেকে ছোট হলে x টা হবে ধনাত্মক আর y টা হবে ঋণাত্মক। এটা ধনাত্মক এটা ঋণাত্মক গুণ করলে তাদের ফলাফলটা 0 থেকে ছোট হচ্ছে। এটা হবে ওটা আরো 0 থেকে ছোট হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। এখন যেহেতু x টা বড় y টা ছোট, x যদি ঋণাত্মক হয় তাহলে y তো আরো ঋণাত্মক হবে, কারণ y তো x এর থেকে ছোট। তাহলে এটা -4 হলে এটা তো -5 6 7 আরো হবে, মানে ওটা আরো মাইনাস হবে। তখন দুটেই মাইনাস হয়ে যাবে, তখন দুটো মাইনাস সংখ্যার গুণফল প্লাস হয়, অর্থাৎ 0 থেকে বড় হবে। তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা +4 এটা -5। এই যে এই সংখ্যাটা এটার থেকে ছোট, তাহলে y x এর থেকে ছোট হলে x টা হবে ধনাত্মক আর y টা হবে ঋণাত্মক। এটা এই সংখ্যাটা এটার গুণফল প্লাস হয়, অর্থাৎ 0 থেকে বড় হবে। তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা +4 এটা -5। এই যে এই সংখ্যাটা এটার থেকে ছোট, তাহলে y x এর থেকে ছোট হলে x টা হবে ধনাত্মক আর y টা হবে ঋণাত্মক। এটা ধনাত্মক এটা ঋণাত্মক গুণ করলে তাদের ফলাফলটা 0 থেকে ছোট হচ্ছে। তাহলে যদি প্রশ্ন করে কোনটি ঋণাত্মক, তাহলে y হবে ঋণাত্মক। আর যদি প্রশ্ন করে কোনটা ধনাত্মক, তাহলে x হবে ধনাত্মক। এই যে এরকম ভাবে সংখ্যা ধরে ধরে বা ব্যাখ্যা করে করে আপনাকে জিনিসগুলো বের করতে হবে। এই জন্য এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে? আর আপনারা বললেন যে স্যার এই অঙ্কটা আরেকটা দিলে ভালো হয়, দিলাম। x square minus 5x plus 6 greater than 0। এই যে greater than 0 অথবা less than 0 এরকম দেখলে আপনি বুঝবেন এটা হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন, দ্বিঘাত অসংখ্য। সবাইকে 2 মিনিট সময় দিলাম, অ্যানসার বলুন। 2 মিনিট সময় দিলাম, সবাই অ্যানসার বলুন।
না, এখানে জিরো না থেকে অন্য কোনো কিছু থাকবে না, জিরোই থাকবে, জিরোর থেকে বড় অথবা জিরোর থেকে ছোট। এই অঙ্কের কন্ডিশনই হচ্ছে জিরোর থেকে বড়, জিরোর থেকে ছোট। সবাই অ্যান্সার করেন। তার চিহ্ন ঠিক থাকবে, আর যেটা সংখ্যা ছোট সেটার চিহ্নটা পরিবর্তন। বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে, ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন। এবারে আপনাদেরকে আমি শিখাইছি সংখ্যা রেখা করতে। আপনারা সংখ্যা রেখা না করেই উত্তর দিচ্ছেন, যার কারণে আপনাদের উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম যে আমি বেসিক ধরে অঙ্ক করাই, নিয়ম ধরে অঙ্ক করাই, আর আপনারা করার সময় দ্রুত অঙ্কটা পারার চেষ্টা করেন, দিয়ে ভুল করেন। এখানে কি বলছে, যখন আমি বড় সংখ্যার চিহ্ন ঠিক রাখলাম, ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন করলাম, তখন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এক্স এর মান 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় হলে কোন দিকে যাবে? ডান দিকে। আর 2 এর থেকে ছোট হলে যাবে, 2 এর থেকে ছোট হলে যাবে বাম দিকে। তাহলে এদের মাঝে বসবে অথবা। তার মানে আপনারা কেউ সংখ্যা রেখা না করে অ্যান্সার দিচ্ছেন, এটা হচ্ছে প্রথম ভুল করছে। তো স্যার প্রত্যেকটা অঙ্কের সংখ্যা রেখা করলো কি চেহারা দেখানোর জন্য? না, স্যার অঙ্ক পেরেও যেহেতু সংখ্যা রেখা করছে, তার মানে আপনার সংখ্যা রেখা বাধ্যত, আপনি সংখ্যা রেখা ভুল করছেন। সেকেন্ড যে কথাটা আসবে সেটা হচ্ছে, তাহলে এদের মাঝে কি বসলো? অথবা বসলো। আমি যদি ছোট থেকে বড় প্রকাশ করি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে কি লিখবো? মাইনাস ইনফিনিটি, তার থেকে এক্স বড়, তার থেকে 2 বড়। মাঝে ফাঁকা, মাঝে ফাঁকা থাকলে কি হয়? অথবা। অথবা অথবা এটা কি লিখবো? 3, তার থেকে এক্স বড়, তার থেকে প্লাস ইনফিনিটি। এই তো নাকি? এটাকে যদি আমি সংক্ষেপে প্রকাশ করি সেটের সাহায্যে, মাইনাস ইনফিনিটি কমা 2, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আর এটা হচ্ছে 3 কমা ইনফিনিটি। সো তাড়াহুড়ো করে, হ্যাঁ, নিয়মের বাইরে গিয়ে যদি অঙ্ক করেন, তাহলে ওই সারা জীবন এই কথাই বলতে হবে যে স্যার আপনি থাকলে অঙ্ক হয়, আপনি না থাকলে অঙ্ক হয়। আমি থাকলে আমি নিয়ম ঘুরে ঘুরে করি, আর আপনারা থাকলে স্কিপ করার চেষ্টা করেন। না, এত তাড়াহুড়া করে অঙ্ক করার দরকার নেই, আগে শেখেন ভালো করে, তারপরে তাড়াহুড়া করার দরকার। ঠিক আছে, ধন্যবাদ। লাস্টে এসে অনেকে, ঠিক আছে। তো আপনারা যেটা ভুল করছেন সেটা হচ্ছে একটু সাবধানে করতে হবে, একটু সাবধানে করতে হবে। ঠিক আছে, আশা করি এখন সবার ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। শিখবা না তা কি হয়? সেটের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম এই গত সপ্তাহে, একবার দেখে তারপরে ক্লাসে আসবেন, তাহলে অনেক কিছু তাড়াতাড়ি বুঝবেন, দ্রুত। ওইখানে সবকিছু সেটের ক্লাস পিডিএফ, এটা দেখে ক্লাসে আসবেন। তখন একবার ক্লাসটা দেখা হবে, কালকে ক্লাসে এসে আরেকবার দেখবেন, দেখুন একদম ঝকমকা ক্লিয়ার হয়ে গেছে। বেসিক্যালি গড়ের অঙ্ক